সময় সংবাদে সঙ্গে আছে আমি তানজিমুনিয়া। ভারী বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধসে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। ভোররাত 3:45টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, জেলা শহরের বনরূপা এলাকায় পাহাড় ধসে আব্দুর রাজ্জাকের বসতঘর মাটির নিচে চাপা পড়ে। এতে ঘুমিয়ে থাকা দুই শিশু সন্তান আলিফ ও মিম ঘটনাস্থলেই নিহত হয়। ধরে নিয়ে যাওয়ার 8 দিন পর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নায়ক রাজ্জাককে ফেরত দিল মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ। গতকাল বিকেল 5:30টার দিকে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এর আগে গতকাল বিকেল 10:30টা থেকে বিকেল 3:30টা পর্যন্ত প্রায় 5 ঘণ্টা পতাকা বৈঠক করে বিজিবি ও বিজেপি। বৈঠকে অংশ নেয় বিজিবির 7 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে রাজ্জাককে বিজিবির হাতে হস্তান্তর করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী। তিনি বর্তমানে সুস্থ আছেন এবং তাকে টেকনাফের 42 বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে রাখা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এদিকে প্রাণ নিয়ে দেশে ফিরতে পেরে দারুণ খুশি রাজ্জাক। গত 17 জুন টেকনাফের নাফ নদীর জাদিমুরা পয়েন্ট সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় বিজিবির নায়ক আব্দুর রাজ্জাককে ধরে নিয়ে যায় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ। সকালবেলা নৌকা চেক করি, মায়ানমারের ওখান থেকে ওরা এসে আমাদের হামলা করে এবং আমরা সাথে সাথে প্রত্যুত্তর দেই, দস্তদস্তি হয় এবং আমাদের সেবাই আমার নাকে লাগছিল ওই দস্তদস্তিতে ইনশাল্লাহ ভালো আছি। এদিকে নায়ক রাজ্জাককে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি 3টি বিষয়ে সম্মত হয়েছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ। গতকাল বিকেলে রাজধানীর পিলখানায় মিয়ানমারের বিজিবি ও বিজিবির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। এ সময় অস্ত্র ও গুলিসহ রাজ্জাককে ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি। 5:30 নায়ক রাজ্জাককে তার ব্যক্তিগত অস্ত্র, নিয়ে যাওয়া 22 রাউন্ড অ্যামুনিশন সহ এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিস সহ বিজিবি দলের নিকট হস্তান্তর করা হয়। উভয় পক্ষ যে কোনো ধরনের তথ্য একে অপরের কাছে আদান প্রদান করবে এবং সেই তথ্যের উপরে খুব দ্রুত গতিতে প্রম্পট রেসপন্স করবে, এই জিনিসটা সম্মত হয়। আর দ্বিতীয় আরেকটা বিষয়, যে কেউ যদি কারো সীমান্ত অতিক্রম করার যদি কোনো প্রয়োজন হয় যে কোনো কারণে, সেটা হলো তারা হলো আগে থেকে জানাবে। এবং আমাদের যে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, যেটা মায়ানমারের সাথে আমাদের যেটা হলো সীমান্ত ম্যানেজমেন্টের জন্য যেটা 1980 যেটা হলো স্বাক্ষরিত ছিল, সেটা উভয় পক্ষ শ্রদ্ধার সাথে অনুসরণ করবে, সেই ব্যাপারে সম্মত হয়। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তের সংখ্যা। যুব সমাজের পর এবার আশঙ্কাজনকভাবে নেশার ভয়াবহ জগতে পা বাড়াচ্ছে শিশু কিশোর ও নারীরা। মারণ এই ফাঁদ থেকে কেউ কেউ বেরিয়ে আসার চেষ্টা করলেও বেশিরভাগই তলিয়ে যাচ্ছে নেশাজালের অতল গহ্বরে। তাই এখনই লাগাম টানা না গেলে অদূর ভবিষ্যতে জাতিকে চরম মূল্য দিতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারেকুজ্জামান শিমুলের রিপোর্ট। সর্বনাশা নেশার করাল গ্রাস থেকে মুক্তি পেতে নিজ ইচ্ছাই গত 3 মাস ধরে রাজধানীর একটি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিচ্ছে এই কিশোর। টাকা পয়সা সহ পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকার পরও হয়নি পড়াশোনা, বরং সঙ্গদোষে পড়তে হয়েছে মাদকের খপ্পরে। দিনের পর দিন মৃত্যু জ্বালায় জ্বলেছে বলেই হয়তো এখন সে বুঝেছে সুস্থ স্বাধীন জীবনের মর্ম। শুরু হয়েছিল ফার্স্ট সিগারেট থেকে। বড় ভাইদের সাথে সিগারেট খাওয়া পড়তো মাঝে মধ্যে। বড় ভাইরা এই সম্পর্কে আমাকে বলে যে আবার খেলে ঘুম আসে না, ক্লান্ত লাগে না। বড় ভাইদের কথা মতো তাদের সাথে ইয়াবা সেবন করা শুরু করি। যখন ইয়াবা খেতাম তখন জীবনটা অভিশপ্ত ছিল, কারণ মাদক কোনো সমস্যার সমাধান দিতে পারে না, এটা শুধু জটিলতাই তৈরি করে। তার মতোই অধিকাংশ মাদক সেবীর শুরুটা হয় বিড়ি সিগারেট দিয়ে। এরপর একে একে যুক্ত হয় ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাঁজা, হেরোইন, প্যাথেরিন সহ অন্যান্য নেশাদ্রব্য। অতীতে কেবল যুব সমাজের মধ্যে সীমাবদ্ধ থাকলেও মরণ নেশা এখন গ্রাস করছে কোমলমতি শিশু কিশোরদের। আসক্ত হচ্ছে নারীরাও। সরকারি ভাষ্যে দেশে মাদকাসক্তের সংখ্যা 60 লাখের কম দাবি করা হলেও জাতিসংঘ বলছে 68 লাখ, আর বেসরকারি প্রতিষ্ঠানগুলোর হিসেবে এ সংখ্যা 1 কোটিরও বেশি। যতগুলো অপরাধমূলক কাজ এখন হচ্ছে, মার্ডার হচ্ছে, সবকিছুর পেছনে কিন্তু মাদক জড়িত। এইভাবে যদি মাদকাসক্ত ছেলেমেয়েদের সংখ্যা যদি বাড়তেই থাকে, তাহলে একদিন আমাদের দেশ কিন্তু এই তরুণ যুব সমাজ তলিয়ে যাবে। মাদক নিলে আমরা লক্ষ্য করছি যে বাচ্চা উৎপাদন ক্ষমতা নষ্ট হয়ে যায়। শিশু বয়সে মাদক নিলে তার হরমোন ম্যাচুরেশন যেটা হয়, যেটা তাকে ডেভেলপ করবে, তার সেক্সুয়াল অর্গানগুলোকে ম্যাচিউর করবে, সেই ম্যাচুরেশন ক্ষতিগ্রস্ত হয়। এটা জাতিকে পঙ্গু করে দেওয়ার জন্য একটা বিশাল যথেষ্ট ব্যাপার।
ভয়াবহ এই পরিণতি থেকে রক্ষা পেতে প্রশাসনিক তৎপরতার পাশাপাশি সন্তানের প্রতি পারিবারিক নজরদারির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ছেলে মেয়েদের সাথে খোলামেলা আলাপ করা ছাড়া কোনো বিকল্প নাই রক্ষা করার জন্য। এটা শুধু যে বাবা মা করবে তা না, শিক্ষকরা ক্লাসের ফাঁকে ফাঁকে আড্ডার ছলে গল্পর ছলে তা বলতে পারে। প্রতিটা কমিশনারকে যদি মেয়র সাহেব ডেকে বলে দেন যে তোমার প্রতিটা ওয়ার্ডে আমি মাদক মুক্ত দেখতে, তাহলে সেগুলো সোর্স থেকে সেগুলো আস্তে আস্তে দূর করা যাবে। এদিকে ভৌগোলিকভাবে মাদকের গোল্ডেন ট্রায়াঙ্গল জোনে অবস্থিত বাংলাদেশে অধিকাংশ নেশাদ্রব্যই চোরাই পথে আসে সীমান্ত ঘেঁষা দুদেশ ভারত ও মিয়ানমার থেকে। তাই উৎসমূল নিয়েও ভাবছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমাদের ইন্টেলিজেন্স রিপোর্টটা আমরা এনক্লোজড করে তাদের সামনে আমরা সরবরাহ করেছি। প্লিজ লুক ইনটু ইট। তারা আমাদের কথা দিয়েছে যে তোমরা দিয়েছো, এর অস্তিত্ব যদি আসলে থেকে থাকে তাহলে আমরা বিষয়টা দেখব। মাদকাসক্তের চিকিৎসায় সরকারি 4টির পাশাপাশি বিভিন্ন জেলায় কাজ করছে বেসরকারি 124টি নিরাময় কেন্দ্র। খুব শিগগিরই এ সংখ্যা বাড়ানো হবে বলেও জানায় অধিদপ্তর। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।